প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের মইদুল স্যার, ডক্টর শেখ মইদুল ইসলাম। আমি রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা পড়িয়ে থাকি এবং তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কথা বলি, যাতে করে তোমাদের বাড়িতে বসে পড়াশোনার মধ্যে থাকতে অনেকটা সুবিধা হয়। এবং আমি এই ভিডিওতে 25টা গুরুত্বপূর্ণ ছোট ছোট প্রশ্ন নিয়ে উল্লেখ করব, আলোচনা করব। এবং এই 25টা প্রশ্ন থেকে তোমাদের অনেকগুলো প্রশ্নই ফাইনাল পরীক্ষায় আসতে পারে, এই সম্ভাবনা প্রবল। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো খুবই জরুরি, তাদের একটুখানি দেখে রাখা দরকার। এইখানে মোট 25টা প্রশ্ন থাকবে এবং যে বিষয়গুলোর উপরে থাকবে সেই বিষয়গুলো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ এবং গান্ধী। মূলত এই তিনজনের যে আমাদের চ্যাপ্টারে সিলেবাসে যে পড়াশোনাটা রয়েছে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ছোট ছোট প্রশ্ন যেগুলো আমরা উল্লেখ করছি। সরাসরি আমি চলে যাই। প্রথম আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি লেখা হয়েছে। তোমরা জানো যে বন্দে মাতরম এই গানটা বিখ্যাত একটা গান এবং বিশেষ করে আমরা বন্দে মাতরম মানে একদম দেশপ্রেমিক কোনো বিষয়ে দেশ মাতাকে বন্দনা করতে গিয়ে আমরা এই শব্দটাকে ব্যবহার করে থাকি। এই গানটি লেখা হয়েছে আনন্দমঠ নামক উপন্যাসে এবং এই গানটির অর্থ হলো আমরা মাকে বন্দনা করি। পরের প্রশ্ন, বঙ্কিমের চিন্তাধারাকে প্রভাবিত করেছিলেন এমন দুজন পাশ্চাত্য দার্শনিকের নাম করো। এরকম দুজন পাশ্চাত্য দার্শনিকের নাম হলো অগাস্ট কোঁৎ, আমি বানানটা বলে নিই, গয়াকার দন্তস্বয়ে ট, অগাস্ট কোঁৎ, কয়ে চন্দ্রবিন্দু ওকার খান্দেক্ত, অগাস্ট কোঁৎ, এবং জেরেমি বেনথাম, বা কেউ লিখতে পারো জেরেমি বেনথাম, বর্গীর্জয়ে একার রয়হস্যই ময়হস্যই, বা বর্গীর্জয় একার রয় একার ময়হস্যই, জেরেমি বেনথাম। পরের প্রশ্ন, বঙ্কিমের জাতীয়তাবাদী চেতনার পরিচয় পাওয়া যায় এমন দুটি উপন্যাসের নাম লেখো। এরকম দুটো উপন্যাস, বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে, এক আনন্দমঠ, দুই হচ্ছে সীতারাম। সীতারাম যখন লিখবে তখন ব্যাকেটে লিখে দেবে দেবী চৌধুরানী এবং রাজসিংহ। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের মতে ভারতের জাতিগত ঐক্য সাধনের শক্তিগুলির মধ্যে কোনটি প্রাথমিক? প্রাথমিক শক্তি হল সনাতন ধর্ম ও ঐতিহ্য। কারণ সনাতন ধর্ম ও ঐতিহ্যই দেশের সকলের মধ্যে একাত্মবোধ সৃষ্টি করে, দেশের জাতিগত ঐক্য সাধনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের ভিত্তি কী? বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের ভিত্তি হল, হাইফেন দিয়ে লিখবে, জাতীয় ঐক্য। এই জাতীয় ঐক্যের মূলে আছে ভারতের সনাতন ধর্ম, ঐতিহ্য ও সংস্কৃতির কারণে ভারতীয়দের মধ্যে বিদ্যমান আমরাবোধ। এই আমরাবোধ কথাটা কোটেশনের মধ্যে রাখবে, সিঙ্গেল ইনভাইটেড কোটেশনের মধ্যে রাখবে, যা ভারতীয়দের মধ্যে একাত্মতা গড়ে তুলেছে, দেশের প্রতি অনুরাগ বৃদ্ধিতে ও দেশের স্বার্থের প্রতি একনিষ্ঠ হতে দেশবাসীকে সাহায্য করেছে এবং দেশবাসীকে অখণ্ড দেশ চেতনায় উদ্বুদ্ধ করেছে। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের মতে ভারতের পরাধীনতার কারণগুলো কী কী? উত্তরটা হচ্ছে, ভারতের বারবার পরাধীনতার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বঙ্কিমচন্দ্র কতকগুলি কারণের উল্লেখ করেন। কারণগুলি হল সনাতন হিন্দু ধর্মের নিষ্কামতা, কমা দিয়ে অচেষ্টাপরতা অর্থাৎ চেষ্টার অভাব ও স্বাতন্ত্র্যের প্রতি অনাস্থা, হিন্দু সমাজের অনৈক্য, কমা দিয়ে সমাজ মধ্যে জাতি প্রতিষ্ঠার অভাব ও জাতি হিতৈষের অভাব। বঙ্কিমের মতে ভারতীয় সংস্কৃতির মধ্যে নিহিত এইসব কারণে
স্বাধীনতার ব্যাপারে নিস্পৃহ ভারত বারবার পরাধীনতার কবলে পড়েছে। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের মতানুযায়ী অসাম্যের বিভিন্ন রূপ উল্লেখ করো। উত্তরটা হচ্ছে, বঙ্কিমচন্দ্রের মতানুযায়ী মনুষ্য সমাজে বহু রকম অসাম্য লক্ষণীয়। এইসব অসাম্যগুলি হল: 1. প্রাকৃতিক বা স্বাভাবিক অসাম্য, 2. আর্থিক অসাম্য, 3. ধর্মকেন্দ্রিক অসাম্য, 4. জাতপাত কেন্দ্রিক অসাম্য, 5. নারী পুরুষে অসাম্য ও রাজনৈতিক অসাম্য। তাঁর মতানুযায়ী প্রকৃতির দ্বারা সৃষ্ট প্রাকৃতিক অসাম্যের ক্ষেত্রে মানুষের করার কিছু নেই, কিন্তু অন্যান্য অসাম্যগুলো যেহেতু কৃত্রিম তথা মনুষ্য সৃষ্ট, সেই হেতু সেগুলিকে মানুষ অবশ্যই দূর করতে পারে এবং তা করা মানুষের কর্তব্য। পরের প্রশ্ন, সমাজ প্রগতি বিষয়ে বঙ্কিমচন্দ্রকে প্রভাবিত করেছিলেন এমন দুজন পাশ্চাত্য দার্শনিকের নাম করো। একজন হচ্ছেন J.S. মিল এবং আরেকজন হচ্ছেন হারবার্ট স্পেন্সার। পরের প্রশ্ন, বঙ্কিমের মতে অনুশীলন ধর্ম কি? বঙ্কিমের মতে মানুষের অন্তর্নিহিত শক্তি বা সম্ভাবনাই হল মানুষের বৃত্তি, যা প্রধানত দু রকমের, যথা শারীরিক ও মানসিক। মানুষের এই দ্বিবিধ বৃত্তির যথোচিত উৎকর্ষই হল মানুষের ধর্ম, যা মানুষ অনুশীলন বা চর্চা বা চেষ্টার দ্বারা অর্জন করে। এই ধারণাটি হল বঙ্কিমের মতে অনুশীলন ধর্ম। এটি মানুষের সুখ ও মুক্তির পথ। পরের প্রশ্ন, বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম লেখো। বঙ্কিম থেকে আমাদের যা প্রশ্ন থাকার সেগুলো হয়ে গেল, এবার আমরা বিবেকানন্দে ঢুকছি। বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম লেখো। একটা হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য, এইটা অনেক সময় ঘুরিয়ে প্রশ্নটা পড়ে। প্রাচ্য ও পাশ্চাত্য বইটি কার লেখা? আর এটা হচ্ছে বর্তমান ভারত। পরের প্রশ্ন, কে কত সালে কি উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ তাঁর গুরু ভাইদের সাহায্যে 1897 সালের 1 মে বাগবাজারের বাসভবনে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। উদ্দেশ্য কী ছিল? তিনি তার দীক্ষাগুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় ও জীব সেবার সুমহান আদর্শকে দেশের জনগণের কাছে প্রচার করে তাদেরকে সেবাপরায়ণ, আত্মসচেতন ও পরধর্ম সহিষ্ণু করে তোলার উদ্দেশ্যে এবং মানুষের দৈহিক, মানসিক ও পরমার্থিক উন্নতি ঘটাবার উদ্দেশ্যে ও দেশে বিদেশে সেবামূলক কাজ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। পরের প্রশ্ন, বিবেকানন্দের জাতীয়তাবাদের প্রধান ভিত্তিগুলো কি? একনিষ্ঠ জাতীয়তাবাদী স্বামী বিবেকানন্দের দ্বারা প্রচারিত জাতীয়তাবাদ 4টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল। তার প্রচারিত জাতীয়তাবাদের প্রধান 4টি ভিত্তি হল: 1. সর্বজনীন আধ্যাত্মিক অনুভূতির ভিত্তিতে জাতীয় ঐক্য, 2. দেশের অতীত সুনাম ও গৌরব সম্পর্কে সচেতনতা ও গৌরববোধ, 3. জাতির ভিত্তিস্বরূপ জনসাধারণ ও সেই জনসাধারণের জাগরণ এবং দেশের জনগণের শারীরিক ও নৈতিক শক্তির বিকাশ। বস্তুত এসবের ভিত্তিতেই জাতীয় উদ্দেশ্য ও আদর্শে উদ্বুদ্ধ জনগণের জাতির প্রতি নিবিড় শ্রদ্ধা ও আনুগত্য থেকে বিবেকানন্দের মতানুযায়ী গড়ে ওঠে জাতীয়তাবাদ। পরের প্রশ্ন, জাতীয়তাবাদ বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছিলেন? এইটা খুব এই প্রশ্নটা অনেক বেশিবার পড়ে। জাতীয়তাবাদ বলতে বিবেকানন্দ বুঝিয়েছিলেন জাতীয় উদ্দেশ্য ও আদর্শে উদ্বুদ্ধ জনগণের
জাতিকে ঈশ্বর জ্ঞানে পুজো করাকে তথা জাতির প্রতি নিবিড় শ্রদ্ধা আনুগত্য দেখানোকে, যাবতীয় সংকীর্ণতা ও ভেদাভেদের ঊর্ধ্বে উঠে জনগণের মধ্যে সুনিবিড় একাত্মতা গড়ে উঠলে তাদের মধ্যে দেখা দেয় এক সুসংহত জাতি চেতনা, যে চেতনা জাতির প্রতি তাদের শ্রদ্ধা ও আনুগত্যের মনোভাব গড়ে তোলে। এই পর্যন্তই করবে। পরে আর একটা প্রশ্ন হচ্ছে, মানুষ তৈরি বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মানুষ তৈরির কারিগর স্বামী বিবেকানন্দ মানুষ তৈরি অর্থাৎ ম্যান মেকিং, অনেক সময় এটা ম্যান মেকিং শব্দটা ব্যবহার করা হয়, বলতে বুঝিয়েছিলেন মানুষ যথার্থ মানুষরূপে গড়ে তোলার এক প্রক্রিয়াকে। এই প্রক্রিয়ায় মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আনা হয়। হাইফেন দিয়ে মানুষকে করা হয় অধ্যাবসায়ী, কমা দিয়ে উদ্যমী, কমা দিয়ে সেবাব্রতী, কমা দিয়ে আদর্শনিষ্ঠ, কমা দিয়ে মনুষ্যত্বের চেতনায় উদ্বুদ্ধ, বিপ্লবী, শিক্ষিত, সচেতন ও জীবন সংগ্রামে উপযোগী। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের বলে নিই। স্বামী বিবেকানন্দ চিহ্নিত ভারতের ভয়াবহ দারিদ্র্যের দুটি কারণ উল্লেখ করো। ভয়াবহ দারিদ্র্যের দুটি কারণ বলতে তিনি বুঝিয়েছেন, এক, ভারতে ব্রিটিশ শাসকদের অর্থনৈতিক শোষণ হলো ভারতের ভয়াবহ দারিদ্র্যের একটি মূল কারণ। দুই হচ্ছে, ভারতের ভয়াবহ দারিদ্র্যের আরেকটি প্রধান কারণ হলো ভারতের অভিজাত জমিদার ও পুরোহিত শ্রেণীর নির্মম সামাজিক শোষণ ও অত্যাচার। পরের প্রশ্নটা, অভয়ম মন্ত্র কি এবং এই মন্ত্রের দ্বারা বিবেকানন্দ কোন শক্তিকে জাগ্রত করতে চেয়েছিলেন? স্বামী বিবেকানন্দের সমগ্র জীবনাদর্শনে অভয়ম মন্ত্র এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি হলো বেদ বেদান্তের মর্মবাণী, হাইফেন দিয়ে পুরুষার্থ ও শক্তির উন্মেষের বাণী, হাইফেন দিয়ে মানুষকে নির্ভয় ও নির্ভীক বাণী তথা মন্ত্র। এই অভয়ম মন্ত্রের দ্বারা স্বামী বিবেকানন্দ ভারতের জনসাধারণ, বিশেষ করে ভারতের যুব সম্প্রদায় যাতে নির্ভয় ও নির্ভীক হতে পারে তার জন্য তাদের শক্তি আধার রূপ স্বরূপ সর্বশক্তিমান আত্মশক্তিকে জাগ্রত করতে চেয়েছিলেন। এই গেল স্বামী বিবেকানন্দ থেকে প্রশ্ন। আমাদের আরেকটা চ্যাপ্টার বাকি রইল, সেটা হচ্ছে গান্ধী। পরের প্রশ্নটা হচ্ছে, গান্ধীজির চিন্তাকে প্রভাবিত করেছিলেন এমন দুজন ইউরোপীয় দার্শনিকের নাম লেখো। একজন হচ্ছেন টলস্টয় আর একজন হচ্ছে রাস্কিন। এ প্রসঙ্গে বলে নিই যে লিও টলস্টয়ের দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ ও দ্য স্লেভারি অফ আওয়ার টাইমস নামক গ্রন্থদ্বয় এবং জন রাস্কিনের আনটু দিস লাস্ট নামক গ্রন্থটি গান্ধীজির ভাবনাকে বিপুলভাবে আলোড়িত করে। পরের প্রশ্ন হচ্ছে, আক্ষরিক অর্থে সত্যাগ্রহের অর্থ কী? সত্য ও আগ্রহ এই দুটো শব্দ যখন লিখবে তোমরা, তখন সত্যটা সিঙ্গেল ইনভাইটেড কোটেশনের মধ্যে রাখবে এবং আগ্রহ শব্দটাও সিঙ্গেল ইনভাইটেড কোটেশনের মধ্যে রাখবে, হাইফেন দিয়ে লিখবে। এই দুই সংস্কৃত শব্দের মিলনে গড়ে উঠেছে সত্যাগ্রহ শব্দটি। আক্ষরিক অর্থে সত্যাগ্রহের অর্থ হলো, হাইফেন দিয়ে, সত্যের জন্য উপবাস বা তপস্যা, কমা দিয়ে লিখবে সত্যকে ধরে রাখার জন্য অক্লান্ত প্রয়াস, কমা দিয়ে সত্যের জন্য মানসিক দৃঢ়তা দেখানো প্রভৃতি। পরের প্রশ্নটা হচ্ছে, গান্ধী সত্যাগ্রহ বলতে কি বুঝিয়েছেন? গান্ধী সত্যাগ্রহ বলতে যা বুঝিয়েছেন তা আসলে সত্য, অহিংসা ও আত্মত্যাগ, হাইফেন দিয়ে লিখবে, এই তিনটি মৌল উপাদানের উপর ভিত্তিশীল
বিপক্ষের হৃদয় পরিবর্তনকারী এক চূড়ান্ত নৈতিক শক্তি বা আত্মশক্তি ও প্রেম শক্তি। পরের প্রশ্নটা হচ্ছে, সত্য প্রতিষ্ঠা করার জন্য গান্ধী কি পদ্ধতি অবলম্বন করেছিলেন এবং তার বিভিন্ন প্রকারগুলো কি কি? উত্তরটা হচ্ছে, সত্য প্রতিষ্ঠা করার জন্য গান্ধী অহিংস পদ্ধতি অবলম্বন করেছিলেন। এই পদ্ধতির বিভিন্ন প্রকারগুলি হল অসহযোগ আন্দোলন, কমা দিয়ে আইন অমান্য, কমা দিয়ে অনশন, কমা দিয়ে বিক্ষোভ আন্দোলন, কমা দিয়ে ধর্মঘট, কমা দিয়ে কর না দেওয়া এবং কমা দিয়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টির জন্য চরমপত্র দান এবং বিপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা। পরের প্রশ্নটা হচ্ছে, গান্ধীর মতে সত্যাগ্রহীর কোন কোন গুণ থাকা দরকার? একজন সত্যাগ্রহী হতে গেলে তার কোন কোন গুণগুলো থাকতে হবে? উত্তর, গান্ধীর মতে সত্যাগ্রহীর কতকগুলি গুণ থাকা দরকার। গুণগুলি হল আত্মশক্তি, নির্ভীকতা, সততা, বিনয়, ধৈর্য, কষ্ট সহিষ্ণুতা, অহিংসা, আত্মসংযম, অপরের প্রতি আন্তরিকতা, ধন সম্পত্তিতে অনাসক্তি, ঈশ্বরে বিশ্বাস প্রভৃতি। পরের প্রশ্ন, গান্ধী সম্পাদিত দুটি পত্রিকার নাম করো। একটা হচ্ছে হরিজন আর একটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া। এই প্রশ্নটা অনেক সময় এইভাবে পড়ে যে হরিজন গ্রন্থটি কার লেখা, ঘুরিয়েও পড়ে, আসতেই পারে। পরের প্রশ্ন, হিন্দু স্বরাজ কে রচনা করেছিলেন এবং এটি কত সালে প্রকাশিত হয়েছিল? হিন্দু স্বরাজ রচনা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী 1908 সালে। গান্ধী রচিত এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1909 সালে। পরের প্রশ্ন, গান্ধীকে জাতির জনক বলেছিলেন কে এবং কেই বা তাকে মহাত্মা বলেছিলেন? গান্ধীকে জাতির জনক বলে অভিহিত করেছিলেন সুভাষচন্দ্র বসু এবং তাকে আবার মহাত্মা আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, গান্ধীর আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? এটা অনেকবার এই প্রশ্নটা পড়েছে বিভিন্ন পরীক্ষায়। গান্ধী একটি আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থটির পুরো নাম হলো অ্যান অটোবায়োগ্রাফি অর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, অর্থাৎ একটি আত্মজীবনী বা সত্য নিয়ে আমার পরীক্ষা নিরীক্ষার কাহিনী। গ্রন্থটির প্রথম খণ্ড 1927 সালে এবং দ্বিতীয় খণ্ড 1929 সালে প্রকাশিত হয়। স্বরাজ বলতে গান্ধী কি বুঝিয়েছিলেন? আমরা জানি যে স্বরাজ বলতে গান্ধী একরকম বুঝিয়েছিলেন, আবার তিলক আরেক রকম বুঝিয়েছিলেন। স্বরাজের আবার আক্ষরিক অর্থ একরকম। তাহলে গান্ধী স্বরাজ সম্পর্কে কি বলেছিলেন? মহাত্মা গান্ধী স্বরাজ সম্পর্কিত ধারণার পরিচয় পাওয়া যায় তার রচিত হিন্দু স্বরাজ নামক গ্রন্থে। এই গ্রন্থে তিনি স্বরাজ বলতে নিছক ক্ষমতার হস্তান্তরকে না বুঝিয়ে যে কোনো ধরনের জোয়াল থেকে, নিয়ন্ত্রণ থেকে ব্যক্তির মুক্তিকে বুঝিয়েছিলেন। বস্তুত তিনি মনে করেছেন যে স্বরাজ হলো প্রতিটি মানুষের স্বাধীনতা, তার চিত্তে নিয়ন্ত্রণ ও শুদ্ধি। স্বরাজ আসবে তখনই যখন প্রতিটি মানুষ ভাবতে শিখবে যে সকলে না পাওয়া পর্যন্ত সেও নেবে না। আমরা এই পর্যায়ের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি। এখানে 25টা প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো পরীক্ষার জন্যেও কিন্তু এটা লাগবে। তাই তোমরা ছাত্রছাত্রীরা অবশ্যই সঙ্গে থাকবে, আপনারা সঙ্গে থাকবেন। যারা আপনারা দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক দিয়ে দেবে। কারণ সাবস্ক্রাইব করে দিলে যেটা হবে কি,
তাহলে যে কোনো ভিডিও চাইলে নোটিফিকেশান যাবে। আশা করি আপনাদের এবং ছাত্রছাত্রীদের সকলেরই কাজে লাগবে।